বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছেই আমার প্রথম প্রশ্ন, এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়েছে বিএনপির বেশ কিছু আসনে 237টি আসনে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে, কিন্তু তারপরেও নানা ঘটনা প্রবাহ এবং ঠিক প্রার্থিতা ঘোষণার আগের পরিস্থিতি বিভিন্ন দলগুলোর মধ্যে, বিশেষ করে জামাত, বিএনপি এবং এনসিপির মধ্যে যে বিরোধ এবং বিতর্ক, সেগুলোকে এখনও অনেকের মধ্যে শঙ্কা যে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে হবে কিনা, হলে সেটা কী ধরনের নির্বাচন হবে। আমি একটু সূচনা বক্তব্যই আপনাদের দুজনের কাছ থেকে সেটা শুনতে চাইব। মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনি শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকে তো একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা বিভিন্নভাবে দাবি করে আসছিলাম এবং আমরা সবসময় বলে আসছি যে একটা সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই এবং এই নির্বাচনটা যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আমরা বাংলাদেশ এলডিপি এবং 12 দলীয় জোট 2025 সালের আমরা জুন মাসের মধ্যে নির্বাচনটা দাবি করেছিলাম। তো পরবর্তীকালে বিভিন্ন টানাপোড়েনের পরে দিয়ে আমরা ডিসেম্বর পর্যন্ত চেয়েছিলাম যে নির্বাচনটা হওয়ার জন্য। এখন নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন সেভাবে তাদের প্রস্তুতিটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। আর প্রিয় সংশোধন হতে আরম্ভ করে তা ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা প্রকাশ ইত্যাদি ব্যাপার, আপনার কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ এবং কেন্দ্রের তালিকা ব্যাপারে বিভিন্ন আপত্তির পরে আবার এটাকে চূড়ান্ত তালিকা প্রকাশ ইত্যাদি বোঝা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথভাবে যথাসময় নির্বাচন করার একটা প্রস্তুতি আছে। কিন্তু যে আশঙ্কাটা আছে সেটা হলো যে রাজনৈতিক অঙ্গনে একটা আশঙ্কা আছে এবং রাজনৈতিক অঙ্গনে একটা বহুল প্রচারিত কথা আছে যে একটা অংশ চায় না যে যথাসময় নির্বাচন হোক। তারা নির্বাচনটাকে প্রলম্বিত করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা প্রচেষ্টা অনেকের মধ্যে আছে। বর্তমান সরকার ক্ষমতা থাকলে অনেকে আধা সরকারি রাজনৈতিক দল হিসাবে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো তারা পেতে থাকবে ইত্যাদি কারণে নির্বাচনটাকে প্রলম্বিত করার এক ধরনের প্রচেষ্টা আছে। এছাড়া নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি হওয়ার কথা ততটা উন্নতি হচ্ছে না। আর সর্বোপরি আপনার একটা যে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার সেই ঐক্যটা হচ্ছে না। ঐক্যের নামে এখন অনৈক্যটা সৃষ্টি হয়ে গেছে এবং কাদা ছড়াছড়িটা একটু বেড়ে গেছে। ইতিমধ্যে চট্টগ্রামে একজন প্রার্থী, তার মধ্যে আপনার আচমকা একজন চট্টগ্রামের বিএনপি গত 3 তারিখে তাদের 237টি আসনে তালিকা ঘোষণা করার পরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ তার নির্বাচনী এলাকায় যখন আপনার নির্বাচনী প্রচার করছেন তখনই গুলিবিদ্ধ অবস্থায় একজন মারা গেছেন। বাবলা নামে একজন মারা গেছেন এবং এই বাবলা কিছুদিন আগে জামাত থেকে বিএনপি যোগদান করেছে। এখন বলা হচ্ছে যে জামাত ইসলামের পক্ষ থেকে বাবলাকে হত্যা করা হয়েছে এবং প্রতিশোধ নেওয়া হয়েছে। তো এই যদি হয় এবং অনেকে আশঙ্কা করছে, ধরুন আমরা গত 15 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি, আপনাদের টকশোতে অনেক সময় কথা বলে নিশ্চিতে ফিরে যেতে পারবো কিনা চিন্তা থাকা সত্ত্বেও কিন্তু আমরা তেমনভাবে ছিল না, একলা চলাফেরা করছি। কিন্তু এখন বর্তমানে নিজেদের মধ্যে বা নিজেদের স্বজনরা বারবার বলছেন যে একা চলাফেরা করা যাবে না, তারপরে রাতে বাইরে থাকা যাবে না, তারপর দেশের অবস্থা ভালো না, তারপরে নির্বাচনী প্রচারণা যখন নামছি তখন সতর্কতা থাকে। পরিবেশটা একটা গুমোট একটা পরিবেশ এবং এই গুমোট পরিবেশটা দূরীকরণের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে না, যে কারণে জনমনে একটা আশঙ্কা নির্বাচনকে ঘিরে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনের পূর্বে গণভোট, নির্বাচনের পূর্বে সংবিধান সংশোধন, নির্বাচনের পূর্বে বিভিন্ন সংস্কার ইত্যাদি প্রশ্নে আমাদের মধ্যে যে ঐক্যমত্যতা প্রতিষ্ঠিত হতে গিয়েও হয়নি, সেটার জন্য আমরা অবশ্যই ঐক্যমত্য কমিশন এবং সরকারকে দায়ী করব। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনও আপনার তাদের স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা না করে আরপিও সংশোধনী করেও নির্বাচনটাকে কিছুটা ঘিরে একটা অনিশ্চয়তার আবহাওয়া তৈরি করার একটা চেষ্টা চলছে বলে মনে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে আমরা যারা রাজনীতি করি
আমরা চাই যে নির্বাচনটা হয়ে যাক, কারণ আমরা যারা রাজনীতি করি তারা চাই যে দেশটা ভালো চলুক, এবং দেশটা ভালো চলতে হলে একটা রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, এত বেশি নাজুক যে বলার বাইরে। বাংলাদেশে প্রায় সমস্ত তৈরি পোশাক কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, অর্ডারগুলো বাইরে চলে যাচ্ছে, বিনিয়োগ একেবারেই বন্ধ, উন্নয়নের কর্মকাণ্ড একেবারেই বন্ধ, সরকারের ফান্ডে সে যথাযথভাবে টাকা নাই। তারপরও সরকার আপনার চায়না থেকে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে মানে সিদ্ধান্ত নিচ্ছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকল্প। এইসব মিলিয়ে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করার চাইতেও অন্যান্য দিকে তাদের মনোযোগটা বেশি। সেই কারণে আমাদের মধ্যেও একটা আশঙ্কা যে কাজ করছে না এমন না, এই আশঙ্কার মধ্যে দিয়েই আমরা নির্বাচনী প্রচারণাটা চালিয়ে যাচ্ছি। এখন বাকিটা ভবিষ্যতে বলতে পারি। মিস্টার সাজ্জাদ জসির চৌধুরী। ধন্যবাদ। আমরা তো শুরু থেকেই জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শুরু থেকে আমরা বলে আসছিলাম একটা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো, প্রধান কাজ হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা যতটুকু সম্ভব। নির্বাচনের ভেতর দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে যাওয়া, এই কথাটা আমরা শুরু থেকে বলে আসছিলাম। এবং একটা অন্তর্বর্তী সরকারের তার কিছু লিমিটেশনস থাকে। অন্তর্বর্তী সরকার একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে ঠিক, কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা এই কাজটাকে বাদ দিয়ে অন্যান্য বিষয় নিয়ে তারা বেশি মাত্রায় তারা আলোচনা শুরু করলো, এবং তারা নানা ধরনের বিষয়গুলো দেশের সামনে নিয়ে আসলো। সংস্কারের বিষয় নিয়ে আসলো, পরবর্তীতে আপনার আমেরিকা আমাদের করিডোর নিয়ে প্রশ্ন উঠল, বন্দর টার্মিনাল 3টা টার্মিনাল বিদেশিদের দেওয়ার একটা সিদ্ধান্ত, মানে যেগুলো এখতিয়ার বহির্ভূত সেই কাজগুলো আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার করা শুরু করলো। এবং এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পেয়ে আমরা দেখলাম একটা রাজনৈতিক দলও গঠিত হয়ে গেল। এবং অভ্যুত্থানের পরবর্তীতে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী, বিশেষ জামাত ইসলামী এবং অন্যান্য ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি, তাদের উত্থান আস্ফলনটা আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের বক্তব্য আসা শুরু হলো। জামাত ইসলামী যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা এই বাংলাদেশটাকেই মানে না, তারা এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ক্ষমতা আরও যেন এই গভর্নমেন্ট টিকে থাকতে পারে, সেই কারণে তারা নানা রকম বিষয়গুলো সামনে নিয়ে আসলো। একটা বিষয় নিয়ে আসলো যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, চলে আসলো গণভোট, চলে আসলো জুলাই সনদ, মানে নানা ধরনের বিষয়গুলো সামনে চলে আসলো। এবং ফলশ্রুতিতে এই সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এই অর্থনীতির ক্ষেত্রে যে ধস নেমে গেছে, ইতিমধ্যে প্রায় 258টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, নানা ধরনের অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো সামনে চলে আসছে, ক্রাইসিসটা বাড়ছে। আপনার শ্রমিকদের মজুরির বিষয়গুলো সামনে আসছে না, চাকরির কর্মসংস্থান কোথায় হবে সেই বিষয়গুলো সামনে আসছে না, শিক্ষা কি হবে সেটা সামনে আসছে না। সামনে চলে আসছে সংবিধান সংস্কার, গণভোট, জুলাই সনদ আর এই নির্বাচন। এখন এত কিছু করে তো আপনি অগ্রসর হতে পারবেন না, আপনার যতটুকু দায়িত্ব ততটুকু আপনাকে করতে হবে। এই কথাটা আমরা বামপন্থীরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি। মানুষের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে, এবং মানুষ চায় একটা নির্বাচন। কেননা গত শেখ হাসিনার আমলে 3টা নির্বাচনে মানুষ ভোটে দিতে পারে, ভোটই হয়নি। কোনোটা হয়েছে একতরফা, কোনোটা হয়েছে রাতের ভোট, দিনের ভোট রাতে, কোনোটা হয়েছে আমিডামি নির্বাচন। মানুষের মধ্যে ভোটাধিকারের প্রয়োগের যে একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আছে, কিন্তু এটাকেই প্রলম্বিত করার চেষ্টা করছে কারা? যারা এই গভর্নমেন্টের স্টেক হোল্ডার থেকে সরাসরি স্টেক হোল্ডার না হয়ে তারা পাওয়ার এক্সারসাইজ করছে। তারা মনে করে যদি এই গভর্নমেন্ট বেশি দিন কন্টিনিউ করে তাদের পাওয়ার এক্সারসাইজ যেটা বলি আমরা, সেই কাজটা তারা করতে পারবে। এই কারণে তারা নানা রকম শর্ত জুড়ে দিচ্ছে, এবং এই শর্ত জুড়ে দেওয়ার ভেতর দিয়েই
নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চায় এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক। কারণ আপনার যে স্থিতিশীলতার একটা বিষয় থাকে, আমরা জানি যে একটা নির্বাচন দিলেই যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, দেশ অনেক কিছু হয়ে যাবে, হবে না। কিন্তু গণতান্ত্রিক উপায়ে বা উত্তরণে নির্বাচন একটা উপাদান মাত্র, এটা আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা আমরা মনে করি না, কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশটাকে নিয়ে যাওয়া উচিত এবং সেই কারণে নির্বাচনটা খুব জরুরি। এবং এই নির্বাচনটা আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে হওয়া উচিত। এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের মাঠে নেমেছে। ইতিমধ্যে আমরা দেখলাম যারা নির্বাচনের সবচেয়ে বিরোধিতা করছিল যে পিআর নির্বাচন করব না, তারা প্রায় 300 আসনে আরও 6 মাস আগে তারা প্রার্থী দিয়ে রাখছে। বিলবোর্ড, ফেস্টুন থেকে আরম্ভ করে সব কিছু প্রচার প্রপাগান্ডা তারা চালাচ্ছে। তারা তো নির্বাচনের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে। একদিকে আপনি প্রার্থী দিচ্ছেন, বিলবোর্ড লাগাচ্ছেন, ফেস্টুন লাগাচ্ছেন, আর একদিকে আপনি নির্বাচন, এটা না হলে নির্বাচন হবে না, এটা না হলে নির্বাচন হবে, সে শর্তগুলো আপনার জুড়ে দিচ্ছেন। তার মানে রাজনৈতিক দুরভিসন্ধি যেটা বলি আমরা, সেটা কাজ করছে। এবং এই কনস্পিরেসির রাজনীতি, এই শক্তিগুলো যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা নতুন না, তারা বহু বছর তারা এই নির্বাচনকে বা গণতান্ত্রিক যে অধিকার মানুষের, সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে এবং সেই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। আমরা মনে করি আজকে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নির্বাচনের মাঠে যারা নেমেছে, পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে পরিস্থিতির সামনে কী হয় সেটা দেখা যাক। তবে নির্বাচন হতেই হবে, এটার বিকল্প কোনো পথ আমরা দেখছি না। সো মিস্টার সাদাত হোসেন সেলিম, এই যে জাতীয় ঐকমত্য কমিশন সিপিবি আপনারা সবাই ছিলেন এবং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের জন্য এখন সবাই অপেক্ষা করছে, বিশেষ করে জামাত এবং এনসিপি যেটা চাইছে এবং তাদের ওই যে গণভোটের দাবি আগে পরে জামাতের, সেই বিতর্কটা আছে এবং এই আদেশ কে স্বাক্ষর করবে, তার ক্রিয়া প্রতিক্রিয়া কী হবে, এইসব বিষয় নিয়ে যে অনিশ্চয়তা শুরু হয়েছিল, সেই অনিশ্চয়তা কি কাটছে বলে মনে হয়? কারণ জামাত এবং তার মিত্রদের কিন্তু নানা ধরনের কর্মসূচি তারা ইতিমধ্যেই ঘোষণা করে রেখেছেন। এখানে আপনার এই যে ঐকমত্য কমিশনে আমরা প্রায় তো অনেক প্রায় 8 মাস সময় আমরা এখানে নষ্ট করলাম। 8 মাস সময় আমাদের যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্য কমিশন সেখানে আলাপ আলোচনাগুলোকে, সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান করার জন্য মনীষিয়ানার পরিচয় দিতে পারেনি। এমনকি তারা তাদের যেই বিষয়গুলো নিয়ে, যে 20টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করার জন্য তারা পর্দার অন্তরালে থেকে অথবা আপনার পর্দার মধ্যে থেকেও যে কাজগুলো করা দরকার, ওরা এই কাজগুলো করেন নাই, অযথা সময় ক্ষেপণ করেছেন এবং যথেষ্ট রকমের বিতর্কিত একটা রিপোর্ট তারা জমা দিয়েছেন। এবং যেই আলোচনাটা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে যে রিপোর্টটা আমরা আশা করেছিলাম সেই রিপোর্টটা তারা দেয়নি। এমনকি তারা যেসব বিশেষজ্ঞদের সাথে বসে আলোচনা করেছে, তারা আপনার সেই মাপের এবং সেই মানেরও বলে আমরা মনে করতে পারছি না। এবং সেখানে আপনার আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইনজীবীদেরকে যে কাজে না লাগিয়ে ওনারা ওনাদের চুজ অ্যান্ড পিক এই পদ্ধতিতে কয়েকজনের সাথে আলোচনা করে সেটা আমাদের উপর একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন আমরা এই 20টি বিষয় নিয়ে যেটা আলোচনা করেছি, আমরা দিনের পর দিন আলোচনা করেছি। এখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে ধরুন আজকে 1 নম্বর এজেন্ডা নিয়ে আলোচনা চলছে, এটা কোনো সমাধান নেই। পরের দিন যে গিয়ে আমরা দেখি যে এটা 3 নম্বর এজেন্ডা চলে গেছে আবার, অর্থাৎ 1 নম্বর এজেন্ডাকে একটা জায়গায় রেখে 3 নম্বর এজেন্ডাতে চলে গেছে। এইভাবে করতে করতে, সময় নষ্ট করতে করতে আমরা যখন মহাবিরক্ত হয়ে যাচ্ছি, তখন 31শে জুলাই ওনারা গিলোটিন পদ্ধতিতে আপনার হানা ভোটের মাধ্যমে একটা ইয়ে করলো যে এটার পক্ষে কী আছে, বিপক্ষে কী আছে, নোট অফ ডিসেন্ট ইত্যাদি করার জন্য। নোট অফ ডিসেন্ট যেগুলো হয়েছে, এগুলো ইচ্ছা করলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করলে এই ব্যাপারগুলোকে আর একটু কমিয়ে আনতে পারতো। আমরা একদিন দেখলাম যে আমাদেরকে লাঞ্চের পরে আপনার বললো যে আমরা একটু প্রধান উপদেষ্টার সাথে একটু দেখা করে আসি, আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আসার পরে ওনারা 3টা প্রস্তাব দিলেন, যেটা ওনারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে এই 3টা প্রস্তাবেই প্রধান উপদেষ্টার সায় আছে এবং প্রধান উপদেষ্টা চায় এটা কার্যকর করার জন্য। একটা হলো যে আপনার উচ্চকক্ষে পিআর,
একটা হলো যে আপনার রাষ্ট্রপতিকে মানে অধিকতর ক্ষমতা প্রদান করা, এবং একটা হচ্ছে সংসদের 100 মহিলা আসন ইয়ে করা। তো রাষ্ট্রপতিকে যে হঠাৎ করে 10টা মানে ক্ষমতা অর্পণ করার যে দায়িত্বটা মানে তারা প্রস্তাবনা পেশ করলো, তাতে দেখা গেল যে প্রধানমন্ত্রী ঠুলো জগন্নাথ হয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা তখন বক্তব্য বলেছি যে আপনারা হঠাৎ করে ক্ষমতাহীন একজন রাষ্ট্রপতিকে এত মহাশক্তিধর রাষ্ট্রপতি করতে যাচ্ছেন কেন? ফ্রাঙ্কেস্টাইনে পরিণত করতে যাচ্ছেন কেন? বঙ্গভবনকে আপনারা কাশিমবাজার কুটিতে পরিণত করতে চাচ্ছেন কেন? আমরা বললাম যে এই কাজগুলো তো রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার এগুলো আপনার বিবেচনা করা হয় এবং নির্বাহী আদেশেই এগুলো আপনার সমাধান হয়। পরে দিয়ে ওনারা আমাদের সাথে আলোচনা করার পরে ওনারা কিছুক্ষণ বিরতি দিয়ে এরপরে আপনার বললো যে না, রাষ্ট্রপতিকে এই 6টা আমরা মানে ক্ষমতা অর্পণ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছি। তখন আমরা বললাম যে না, 6টা না, আমরা এই 4টাতে রাজি আছি। তখন কিন্তু ইচ্ছা করলে আলোচনা করে আমরা 5টাতে রাজি হতাম। আমরা বলতাম যে ঠিক আছে, 5টাতে রাজি হই, তাহলে আর এই রাষ্ট্রপতির এই 10টা ক্ষমতার 5টার একটা কাটেল করার পরে আর এখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার দরকার ছিল না, হতো না। এইরকম অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু ওনাদের মুনশিয়ানা পরিচয় দিতে পারেননি। সবচেয়ে বড় কথা হলো যে যখন আপনার আলোচনা চলছে, প্রথম দিকে তো আমরা একটা সন্দিহান ছিলাম যে ডান বাম মধ্য আমরা বসে আলোচনা করছি। আমরা যেখানে 15-20 বছর বা 50 বছরে একে অপরের সাথে একসাথে এক টেবিলে বসে নাই, সেখানে এক টেবিলে বসে আলোচনাটা শুরু হয়েছে। সেখানে কিছু প্রাসঙ্গিক রাজনৈতিক দল আছে, আবার অপ্রাসঙ্গিক কিছু রাজনৈতিক দলও আছে, স্বৈরাচারের কিছু দোসরও সেখানে আছে। তারপর আমরা ঐক্যের ক্ষেত্রে আমরা এই কথাগুলো একটু কম বলার চেষ্টা করেছি যে স্বৈরাচারের দোসররা অথবা 14 বা 18 বা 24 নির্বাচনের সমর্থনকারীরা এখানে আছে। আমরা এখানে এইগুলোকে স্যাটিসফাইড করে আমরা আলোচনা চালিয়ে যেতেছিলাম। তারপরে যখন কথা উঠলো যে এটা কীভাবে বাস্তবায়ন করা হবে, কীভাবে ইয়ে হবে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে একটা গণভোট হতে হবে। আচ্ছা, গণভোট হতে হলে গণভোটের ব্যাপারে তো সংবিধানে এই মুহূর্তে নাই, তাহলে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা গণভোট হতে পারে। এবং গণভোট মানে তখন অধিকাংশ রাজনৈতিক দলগুলো 30টি রাজনৈতিক দলের মধ্যে 28টি রাজনৈতিক দল বললো যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে পারে। জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই 2টা দল বললো যে না, এটা আগে হতে হবে, কারণ 2টা ব্যালটে ভোট দেওয়াটা আপনার ভোটাররা বিভ্রান্ত হবে। আমরা পাল্টা যুক্তি দেখালাম যে এখানে একজন ভোটার 3টা ব্যালটে ভোট দেয়, মেম্বারে ভোট দেয়, মহিলা মেম্বারে ভোট দেয়, চেয়ারম্যানে ভোট দেয়, আবার পৌরসভা কাউন্সিলরে ভোট দেয়, মহিলা কাউন্সিলরকে ভোট দেয়, মেয়রকে ভোট দেয়। সুতরাং এগুলো ধোপে টিকে না। আমরা চিন্তাই করি নাই যে আপনার এই ঐক্যমত্য কমিশন যখন সরকারের কাছে প্রস্তাব পেশ করবে, সেখানে ওনারা আবার সংসদ নির্বাচন আগেও হতে পারে, আবার সংসদ নির্বাচনের দিন হতে পারে। এই যে একটা অনৈক্যের বীজ বপন করেছে, এইটা একদম পারপাসলি আমার কাছে মনে হচ্ছে। কারণ 28টি রাজনৈতিক দল একদিকে, 2টো রাজনৈতিক দল একদিকে, এটা বলার দরকার ছিল না। এটা ওনারা প্রস্তাবটা দিয়ে একটা বিতর্ক সৃষ্টি করছে এবং সেখানে একটা অংশকে এটা নিয়ে রাজনীতি করার একটা সুযোগ দিচ্ছে। এইটা ঐক্যমত্য কমিশন কেন করছে সেটা আমরা বুঝতে পারছি না। এবং এখানে আপনার এখন যে নির্বাহী আদেশে যে স্বাক্ষর করার কথা বা নির্বাহী আদেশে স্বাক্ষরটা করবে কে, এখানে একদম দুধে আইনজীবীরা বলছেন, একদম প্রতিষ্ঠিত আইনজীবীরা বলছেন যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার কোনো সুযোগ নেই, এটা রাষ্ট্রপতি স্বাক্ষর করতে হবে। এখন সরকার যদি চিন্তা করে যে এটা প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই এটা নির্বাহী আদেশে এটা জারি হবে, তাহলে কিন্তু এখানে এখন একটা সমস্যা থেকেই যাবে এবং এটা ভবিষ্যতে এটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই জিনিসগুলো কেন করছেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। এবং এতে মনে হচ্ছে যে না, নির্বাচন প্রলম্বিত করার এক ধরনের কৌশল একটা অংশের মধ্যে দিয়ে হচ্ছে। সরকারের মধ্যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন আপনার যারা মানে পর্দার অন্তরালে আছেন, তারা হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করছেন বলে আমরা বিভিন্নভাবে মানে সংবাদ পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি যে তারা তাদের মানে নীতি বহির্ভূত কিছু কাজের সাথে তারা জড়িত হয়ে গেছে, যেটা গত 15-20 বছরে আপনার সচিব পদায়নের ব্যাপারে অথবা কর্পোরেশনের চেয়ারম্যান পদায়নের ব্যাপারে অথবা আপনার ডিসি পদায়নের ব্যাপারে এতটা ঘুষ দুর্নীতি এবং এতটা ওপেন সিক্রেট কখনোই ছিল না এবং এতটা কখনো হয়নি। এটা একদম একেবারে প্রকাশ্যে এবং এটা লাগাম টেনে ধরার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো চেষ্টা করা হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে আমরা মানে একেবারেই হতাশ
এই সরকারের আপনার কর্মকাণ্ডের উপরে আমরা বারবার বলেছি যে উপদেষ্টা মণ্ডলীকেও আপনারা একটা পরিবর্তন করেন, সেটা করে নাই। তারপর উপদেষ্টা মণ্ডলীকে নিরপেক্ষ করেন, সেটা করে নাই। এখন আমরা শুনছি যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছেন। উপদেষ্টা মণ্ডলী তো কোনো অবস্থায় নির্বাচন করতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা আছে, তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্ব পালন করবেন তারা অন্তত 5-10 বছর কোনো নির্বাচন করবেন না। এখন নির্বাচন পদত্যাগ করে এসে আজকে পদত্যাগ করে কালকে নির্বাচন করবেন, তাতে করে তো এই সরকার প্রশ্নের সম্মুখীন হবেন এবং সরকারের নিরপেক্ষতা অবশ্যই 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 ক্ষুণ্ণ হবে। এখন এইগুলো ব্যাপারগুলো নির্ভর করছে ডক্টর ইউনূস সাহেবের উপর। তিনি আপনার কি কম বুঝেন না বেশি বুঝেন সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। তিনি রাষ্ট্র পরিচালনায় খুব দক্ষতার পরিচয় দিচ্ছেন, এটাও আমরা জোর গলায় বলতে পারছি না। তিনি আপনার একদম ধরেন প্রফেশনাল একজন বক্তা, প্রফেশনাল বক্তা হিসেবে তিনি তার বক্তব্যটা দেন, একটা মিষ্টি কথা বলেন এবং মিষ্টি কথা বলে মানে মানে মানুষের মনোভাবটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, কিন্তু আদতে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। এবং যে কারণে আপনার ধরেন সড়কে বিশৃঙ্খলা, উন্নয়নের কাজের এবং স্থবিরতা, আইনশৃঙ্খলার চরম অবনতি, আপনার ছিনতাই রাহাজানি এতভাবে বেড়ে যাওয়ার পরও আমরা এতবার করে বললাম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার পরিবর্তন করেন, কিন্তু তিনি এই উপদেষ্টাকে পরিবর্তন করছেন না। এটা একদম মানে আমাদের কাছে অত্যন্ত দৃষ্টিকটুভাবে মনে হচ্ছে। তারপরে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়টা তিনি যেটা একটা মানে রাষ্ট্রের একদম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা একজন মানে একজন সবচেয়ে অল্প বয়সী একজন ছাত্রনেতার হাতে এটা দিয়ে রেখেছেন, যেখানে আপনার স্থানীয় সরকার স্থবির হয়ে আছেন এবং সেখানে কোনো কাজ করতে পারছেন না। তো এইসব ব্যাপার নিয়ে আমরা চাই যে আসলে যেটাই হোক, আর তো আরও অল্প কয়েকদিন আছে, নির্বাচনী মানে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মানে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম 300 আসনের প্রার্থী ঘোষণা করে তারা ব্যাপকভাবে প্রচারণা করছে, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা করছে, কিন্তু আবার টিআর এইসব শব্দবোমা দিয়ে বা একটা বিভ্রান্ত করে রাজনৈতিক দলগুলোকে ব্যতিব্যস্ত রেখে তারা কিন্তু তাদের আঁকেটা গুছিয়ে নিচ্ছে। সো মিস্টার চন্দন, এই যে ট্রেন যেটা চলা শুরু হয়েছে, এই ট্রেন লাইনচ্যুত হবার বা থেমে যাবার আশঙ্কা আছে কিনা? এবং যেই প্রশ্ন বিতর্কগুলো কয়েকদিন ধরে চললো, যদিও বিএনপির এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সেটা খানিকটা স্তিমিত, কিন্তু সেটা আবার চাঙা হয়ে উঠবে কিনা সেই সম্ভাবনা তো কিছুটা আছেই, এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না। সে আশঙ্কা, সেই সংশয় আছেই। ঐক্যমত কমিশনের ব্যাপারে যে আলোচনাটা আপনারা বললেন আর কি, এটা আমাদের কাছে মনে হয়েছে পর্বতের মুশিক প্রসব, মানে বাংলা ভাষায় যদি বলতে চান এটাই হয়েছে শেষ পর্যন্ত। এটা কিভাবে বাস্তবায়িত হবে, জুলাই সনদ কিভাবে এটা হবে, এখনো কোনো নির্দেশনা নেই। কোনো দিক নির্দেশনা ছাড়াই আপনার একটা উত্থাপন করা হইল। একটা দিক নির্দেশনা থাকতে হবে, মানে এই সরকার যারা পরিচালনা করছেন তারা একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্যতা, যে ধরনের গুণগত মান থাকা প্রয়োজন, সেইখানে তারা নেই। নির্বাচনের ট্রেন চলা শুরু হয়েছে এবং সেই ট্রেন আপনি যা বলছেন যে এটা সংশয় তৈরি করতেই পারে, কিন্তু আমরা যদি যারা নির্বাচন আমরা চাচ্ছি যে গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো যদি আমরা সক্রিয় থাকি এবং মাঠে থাকি, তাহলে ট্রেন ফেল করবে না। এটা হলো মূল বিষয়। এখন কতটুকু মাঠে থাকতে পারবো আমরা, সেটা আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। এবং আমরা মনে করি যে আজকে যে নির্বাচনের যে ট্রেন চলাচল শুরু হলো, সেই ট্রেনটাকে তার যেখানে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাওয়াটাই আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের দেশের সাধারণ মানুষের মুখ্য কাজ। সেই কাজটা আমরা করার জন্য আমরা রাজপথে এবং নির্বাচনের মাঠে দুই জায়গাতে আমাদের সক্রিয় থাকতে হবে। নির্বাচন করলাম আর রাজপথের আন্দোলন ছেড়ে দিলাম, সেটা কিন্তু হবে না। রাজপথের আন্দোলনে থাকতে হবে, নির্বাচনও আমাদের করতে হবে। এবং এগুলোকে যদি আমরা কম্বিনেশন করে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে নির্বাচন সম্ভব। এই জায়গায় যদি ঘাটতি দেখা যায় বা তাহলে সংশয় তৈরি হবে। বাট এই যে জুলাই সনদকে ঘিরে, জুলাই সনদ আদেশ বা তার বাস্তবায়নকে ঘিরে যে বিতর্ক, এটা আসলে আমার ধারণা আর কি, জুলাই সনদ এগুলো আসলে যত কিছু বলেন এইটার হচ্ছে না। কারণ আপনি সরকারের পক্ষ থেকে দেখলাম যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো সময় দিয়েছে।
8 মাসের সমাধান করতে পারলো না, 7 দিনে কি করবে এখানে? না, বলছে আপনারা সমাধান করেন, নাহলে তারা কিভাবে সমাধান হবে? নাহলে তারা ইম্পোজ করবেন, তারা চাপিয়ে দিয়ে তো কিছু করতে পারবে না। কারণ তো আপনার একটা বিষয় বুঝতে হবে, তাদের- এখনো পর্যন্ত বাংলাদেশে একটা সংবিধান তো আছে, 72 সালে একটা সংবিধান আছে, কিন্তু তাদের আপনি সংবিধানের বাইরে গিয়ে কিন্তু কিছু আপনি করতে চান। কিন্তু তাদের বিবেচনায় দুটো শক্তিশালী দল, তাদের বিবেচনায়, সরকারের বিবেচনায় জামাত এবং এনসিপি যেটা মনে করে বা তারা যে সিদ্ধান্ত চাপিয়ে দিবেন সেটা যদি তারা সমর্থন করে তখন কি হবে? তারা মনে করতে পারে সেটা, তা আমরা মনে করি না। ওকে, খুব ক্লিয়ার কাট কথা। হ্যাঁ, জামাত ইসলাম আপনারা দেখছেন, তাদের আস্ফোরণ আমরা দেখছি, নতুন না। এই জামাত ইসলাম তো সবসময় ছিল বাংলাদেশে, সবসময় তারা আস্ফোরণ তারা করেছে, এবং যতগুলো সরকার এসেছে বাংলাদেশে সবার সাথেই তারা ঘর করেছে, সবার সাথে তারা ঘর করেছে, এবং সবার সাথে মিলেই তারা অগ্রসর হয়েছে। আর আরেকটা রাজনৈতিক দলের কথা বলছেন, হয়েছে, দেখা যাক না কি হয়। কারণ বাংলাদেশের মানুষ একটা বিবেচনা আপনি করেন আর না করেন, বাংলাদেশের মানুষের মধ্যে এখনও যে বড় রাজনৈতিক দলগুলোর যে ভোট, তাদের যে সমর্থন, সেটা একটা বিষয় হয়ে আছে এখনো। তাই মানে সরকার মনে করতে পারে তারা শক্তিশালী দল। এখন শক্তির মাপকাঠি যদি হয় যে সরকারি আনুকূল্য নিয়ে সরকারি ছত্রছায়ায় আপনি ক্ষমতা এক্সারসাইজ করবেন, তাহলে হইতে পারে, তারা মনে করতে পারে। তা আমরা মনে করছি না এটা, আমরা মনে করছি বাংলাদেশের জনগণই সর্বময় ক্ষমতার অধিকার, তারাই শক্তিশালী। তো তাহলে নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জ কি দেখেন? আপনি বলছেন যদিও ট্রেন ফেল করবে না, কিন্তু কোনো চ্যালেঞ্জ দেখেন নির্বাচনকে সামনে রেখে? আপনার তো কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, তিনি মাত্র কয়েকদিন আগে বলেছেন যে এবার নির্বাচনটা অনেক বড় চ্যালেঞ্জ এবং বড় যে কোনো ধরনের আঘাত আসতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা তো সুন্দর সুন্দর কথা উনি বললেন, সেলিম ভাই তো বললেন, সুন্দর সুন্দর কথা বললেন, উনি তো ভালো বক্তা, এই কথাগুলো উনি বলছেন। এখন সমস্যা হলো যে আপনার মুখে এক কথা আর মনে কি আছে সেটা তো আপনি বিবেচনা করতে পারবেন না। এটা দেখতে হবে আপনার কাজের ভেতর দিয়ে, পরিস্থিতির ভেতর দিয়ে সরকার কিভাবে চলে, সেই বিবেচনা থেকে আপনাকে এই কাজগুলো সেটা দেখতে হবে। আরেকটা বিষয় যেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হলো এই যে একটা অন্তর্বর্তী সরকার এটা যে ফর্মে বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, তার শ্রেণী চরিত্রকে আপনাকে দেখতে হবে ভাই। এই জায়গাটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক মূল্যায়ন করতে পারবেন না। আপনার ইউনূস সাহেবের যে অন্তর্বর্তী সরকার, তাদের যে শ্রেণী চরিত্র, আগে যারা গত স্বাধীনতার পর থেকে এই 54 বছরে যারা দেশটা শাসন করেছে, তাদের যে শ্রেণী চরিত্র, সেই লুটেরা ধনিক শ্রেণী, বুর্জুয়া শ্রেণী, আমেরিকা সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, যাই বলি না কেন, সেই যে ধারাটা, সেই ধারারে প্রতিনিধিত্ব করছেন ইউনূস সাহেব। ইউনূস সাহেব সেই ধারায় প্রতিনিধিত্ব করছেন, ধারার থেকে কিন্তু কেউ সরেননি তারা। ওই আমেরিকার কাছে আপনার বাংলাদেশের 3টা টার্মিনাল দেওয়ার চক্রান্ত করছেন, তারা করিডোর দেওয়ার চক্রান্ত করছেন। আপনি বলেন তো, এই যে শেখ হাসিনার আমলে এত টাকা লুট হলো, আমরা শুনলাম 28 লক্ষ কোটি টাকা লুট হয়েছে, লুটের টাকা তো ফেরত আনতে পারলো না, পাচারকৃত টাকা। এবং যারা করাপশন করলো, দুর্নীতি করলো, একটা নাম করা দুর্নীতিবাজের কোনো বিচার এখনো হয় নাই। শেখ হাসিনার যে জুলাই যে হত্যাকাণ্ড সংগঠিত করলো, এই যে সহস্রাধিক মানুষকে হত্যা করা হলো, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেল, সেই বিচারের কোনো কথা কিন্তু নাই, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না এখন, সেটা কিন্তু আসছে না সামনে। তার মানেটা কি দাঁড়ালো? সেটা দাঁড়ালো এই যে আগে যা ছিল তার ধারাবাহিকতায় এই সরকারও সেভাবে পরিচালিত হচ্ছে। মুদ্রা কত হলো, ব্যবস্থা, যে ব্যবস্থা একটা সরকারকে ফ্যাসিবাদী শাসন পরিচালনা করতে সহযোগিতা করে, সেই ব্যবস্থা বজায় রেখে আপনি যতই ভালো কথা বলেন, আপনি খুব বেশি দূর অগ্রসর হতে পারবেন না, এটাই সুস্পষ্ট কথা। জি, মিস্টার সাদাত হোসেন সেলিম। না দেখুন, আপনার এই জুলাই সনদ এবং আপনার এইটা বাস্তবায়নের প্রক্রিয়া ইত্যাদি সরকারের কাছে তারা যে প্রস্তাবটা পেশ করেছে, সেখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর মধ্যে আমি কিছু মানে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। কারণ যে 8 মাস পর্যন্ত তারা যেটা পারে নাই, তার দায়িত্বশীলতার মানে জায়গা থেকে 8 মাস পর্যন্ত যেটা পারে নাই, সেটা রাজনৈতিক দলগুলোর উপর মানে
7 দিনের সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে আলটিমেটাম দেওয়াটা কতটা শোভনীয় এবং আপনার এটা কতটা আপনার পরিপক্কতা পরিচয় দিচ্ছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কারণ আসলে আমাদের এখানে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো তো একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা ঐক্যমত্য কমিশনকে আমরা সম্মান দেখিয়ে সেখানে আমরা আলোচনা করেছি, সমাধানটা তাদেরকেই দিয়ে করার দরকার ছিল। এটা মেয়াদ বাড়াতে বাড়াতে অনেক দিন পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে, আরও 15 দিন মেয়াদ বাড়িয়ে কিন্তু জিনিসটাকে তাদের কোর্টে বলটা ছেড়ে দিয়ে কোথায় কোথায় সমস্যাটা আছে সেটা করার দরকার ছিল। এরপর সরকারের পক্ষ থেকে যদি একতরফা কোনো একটা সিদ্ধান্ত আসে এবং সেই সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না মানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো, তাহলে তো একটা সংকট সৃষ্টি হয়ে যাবে এবং সংকট সৃষ্টি হলে আমরা একটা জায়গায় ঘুরে ফিরে আসছি যে নির্বাচনটাকে প্রলম্বিত করা, নির্বাচনী প্রচারণায় হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। অথবা ডক্টর ইউনূস সাহেব যে বহিঃশক্তির আক্রমণের কথা বলছেন, যেটা ধরেন সেটা মানে খুব বড় আঘাত আসতে পারে, কোত্থেকে সেটা বলেন তিনি, আসতে পারে বা মানে বড় একটা আঘাত আসতে পারে, এই কথাগুলো বলে এটা ভয়ভীতি লাগিয়ে আগেই জনগণকে নির্বাচন থেকে বিমুখ রাখা অথবা নির্বাচন না হলে যেন ওনাকে অনুরূপ দোষারোপ করতে না পারে সেই জিনিসটাই মনে হচ্ছে আর কি। আমি আবারও বলছি যে বারবার সরকারকে ঘিরে একটা সুবিধাভোগী শ্রেণী সৃষ্টি হয়ে গেছে, যারা বিভিন্নভাবে আপনার তদবির করে আপনার বিভিন্ন আপনার সরকারি অর্থ লুণ্ঠন করছেন এবং বিভিন্নভাবে তারা লাভবান হচ্ছেন এবং আরও লাভবান হওয়ার জন্য তাদের আরও কিছু সময়ের দরকার। যে কারণে তো এটা করার জন্যই আপনার যে রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা ঐক্যমত্য কমিশনের মিটিং চলার সময়ও আমরা 12 দলের উদ্যোগে আমরা যেমন আপনার যে বাম গণতান্ত্রিক জোটের সাথে আমরা আলাদাভাবে আলোচনা করেছি, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি, দূরত্ব কমিয়ে আনার জন্য চেষ্টা করেছি, গণতন্ত্র মঞ্চ আমাদের কিছু রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করেছি, কিন্তু সার্বিকভাবে সেখানে আমরা কোনো সফলতা আনতে পারিনি। এই মুহূর্তে এখানে রেফারি ভূমিকা পালন করবে কে, এখানে কে ইয়েটা করবে। আর সবচেয়ে এই সমস্যাটা এই গণ অভ্যুত্থানের পরে মানে মূল সংকটটা সৃষ্টি হয়ে গেছে মানে কিছু কিছু ব্যক্তির অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং একটা আপনার তাদের আপনার তীব্র বিষাদগার এবং আপনার উস্কানিমূলক কথাবার্তা পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিচ্ছিল শুরুর থেকে। পরবর্তীকালে এই মুহূর্তে জামাত ইসলাম মনে করছে যে নির্বাচন হলে তারা অন্তত মানে ভূমিধস বিজয় নিয়ে তারা সরকার গঠন করবে, এই ধরনের তাদের একটা অ্যাটিটিউড তাদের মধ্যে এসে গেছে, তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে। এটা হঠাৎ করে এই ধারণা তো কোনোদিনই তারা ছিল না, ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, বিরোধী দলও যাবে, বিরোধী দলে যাওয়ার কোনো তাদের কোনো এটা তার একটা স্ট্র্যাটেজি নিতে পারে যে তারা মানে একদম মানে ডিফেন্সিভ না খেলে তারা একদম মানে সম্পূর্ণ অফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে। আমরা অনেক দিন ধরে টকশোতে কথাবার্তা বলি, অনেক দিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করি, কারো পছন্দ হলে মন্তব্য করলো, পছন্দ না হলে সেটা এড়িয়ে গেল। কিন্তু যেভাবে তারা আপনার অশ্লীল ভাষায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাঁপিয়ে পড়ছে অথবা বিভিন্ন জায়গায় তারা যেই মব সৃষ্টি করছে এবং তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতায় এসে গেলে যে কি পরিমাণ আপনার একটা মানে তার রাজত্ব কায়েম করবে এটা তারা বিভিন্ন জায়গায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের একজন প্রার্থী বলছে যে আমাদের একজন যদি আমাদের মারা যায় তাহলে আমরা 10টা লাশ 1 মিনিটে ফেলে দেবো, আমাদেরকে একটু দিয়ে দেখেন না। তাদের আস্ফলনটা অনেক বেশি বেড়ে গেছে। আপনার জামাতের আমির বলছেন যে আপনার বাম হাতে জিহ্বা টেনে পায়ের নিচে পিষে ফেলবেন যারা এই ধরনের কথা বলে। তো তাদের মধ্যে একটা অদ্ভুত আচরণ, তাদের আচার আচরণে আমরা তো জামাতকে অনেক দিন আগে থেকে চিনি, জামাতের ছাত্রনেতাদের সাথে আমাদের উঠা বসা ছিল, তাদের মধ্যে আদাব কায়দা এবং একটা সহনশীলতা এবং একটা ভদ্রতা নম্রতা ছিল। হঠাৎ সেখান থেকে 360 ডিগ্রি একেবারেই বিপরীতমুখী চলে গেছে এবং তারা মনে করছে তারা ক্ষমতায় আসবে। এখন তারা তো বিভিন্নভাবে তাদের ফান্ডের ব্যাপারটা যেটা আছে তারা অফুরন্ত পয়সা খরচ করছে তাদের নির্বাচনী এলাকায় সীমাহীনভাবে, এবং এটার কোনো রকমেরই আপনার একটা লেভেল প্লেইং ফিল্ড আপনি এটা বলা যাবে না। প্রথম কথা হলো তারা অতিরিক্ত অর্থ ব্যয় করছে, অতিরিক্ত আপনার তোরণ নির্মাণ করছে, অতিরিক্ত বিলবোর্ড নির্মাণ করছে। এইটা তো একটা লেভেল প্লেইং ফিল্ডের বিপরীতে আপনার পাশাপাশি তারা বিভিন্ন মসজিদে গিয়ে আপনার রাজনীতিটাকে আপনার সামনে নিয়ে আসছে এবং ধর্মের সাথে রাজনীতিটাকে এক করে ফেলছে। সেখানে মানুষের মনোজগতের মধ্যে তারা মানুষের নরম সময়ে মনোজগতের মধ্যে তারা আঘাত করছে। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। আপনার নামাজে জানাজাতে তারা যাচ্ছে, প্রয়োজন হলেও যাচ্ছে, না হলেও যাচ্ছে, স্বজন হলেও যাচ্ছে, স্বজন না হলেও যাচ্ছে, পুরুষ হলেও যাচ্ছে, মহিলাও যাচ্ছে এবং অবধারিতভাবে তাদের
তাদেরকে সেখানে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। তো একজন মৃত ব্যক্তিকে সামনে রেখে যখন মানুষ জানাজায় দাঁড়ায়, যখন তাদের মনটা একটা দুঃখে ভারাক্রান্ত অবস্থা থাকে, সেই সময় তারা কিন্তু আপনার তাদের রাজনৈতিক বক্তব্যটা সরাসরিভাবে সেখানে উপস্থাপন করছে। তো এইসব ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, এবং তারা এটা খুব অধ্যুত্বপূর্ণভাবেই মানে জিনিসগুলো করছে। তো সেই ক্ষেত্রেই আমরা মনে করছি আর কি, যে এখানে জামাতে ইসলাম সহ যে কয়েকটা রাজনৈতিক দল এখন একসাথ হয়েছে, তারা একদিকে আপনার নির্বাচনী প্রচারণায় সম্পূর্ণভাবে নেমে গেছে, আরেকদিকে তারা এখন পর্যন্ত পিয়ারের কথাটা বলছে, যেটা পিয়ারের ব্যাপারটাকে উপস্থাপন করেন। সবচেয়ে বড় কথা হলো যে কি, আপনার 20টি এজেন্ডা নিয়ে আমরা যখন আলোচনা শুরু করেছি, জামাত ইসলামের পক্ষ থেকে 1 সেকেন্ডের জন্য বলা হয়নি যে আপনারা 20-এর জায়গায় 21টা এজেন্ডা আনেন, পিয়ার পদ্ধতি নিয়ে আমরা একটু এখানে আলোচনা করতে চাই। কখনোই কিন্তু ব্যাপারটাকে আনে নেই। ওনারা ওইখানে গেলে পিয়ার সম্বন্ধে একেবারে চুপ থাকতো, কিন্তু আপনার নিচে এসে যখন সাংবাদিক সম্মেলন করতো তখন বিএনপি সংস্কার চায় না, বিএনপির পক্ষে কিছু লোকজন সংস্কার চায় না, তারা পিয়ার চায় না, আমরা পিয়ার চাই ইত্যাদি কথাবার্তা বলে তারা কিন্তু জনগণ, তারা মানে ঐক্যমত্য কমিশনের বক্তব্যের সাথে বাইরে তাদের বক্তব্যের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা অশনি সংকেতের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে। জয়লাভ করার পরে তারা সেখানে ইসলামী ছাত্র শিবির সবগুলো জয়লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে তারা তাদের আপনার সেই ভবঘুরে উচ্ছেদের নামে অথবা হকার উচ্ছেদের নামে তারা যেভাবে আইনটাকে নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে দেখলাম যে একজন সম্ভবত কমপক্ষে 80 থেকে 90 বছরের একজন বৃদ্ধ লোককে রাতের বেলায় তিনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে তাকে মারতে মারতে সেখান থেকে বিদায় করছে এবং শপথ করাচ্ছে যে আর কোনো দিন যেন বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে না দেখি। তাহলে এই মুহূর্তে একটা এলাকার ক্ষমতা পাওয়ার পরে তারা যেটা প্রয়োগ করছে ক্ষমতাটা, ভবিষ্যতে তাদের হাতে ক্ষমতাটা গেলে যে দেশটাকে তারা চায় নাই, যে দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, যে দেশের বিরুদ্ধে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা সেই দেশের ক্ষমতায় আসীন হওয়ার জন্য তারা একদম আদা জল খেয়ে এইভাবে নেমে পড়াটাকেও আমরা একটা ধরনের অশনি সংকেত বলে মনে করছি। সার্বিক বিবেচনায় এখন আমাদের কাছে মনে হচ্ছে যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিগুলোকে আমাদেরকে এক হতে হবে। আমাদের মধ্যে একটা ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই আপনার ধর্মান্ধ গোষ্ঠীকে যদি রুখতে না পারি, তাহলে বাংলাদেশ কিন্তু গভীর সংকটে এবং গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের মধ্যে যে একটা নারী জাগরণের সৃষ্টি হয়েছে, সেই নারী জাগরণটা তা বন্ধ হয়ে যাবে। তারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলতেছে ইতিমধ্যে, যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নিয়ে আসবে, তারপরে আপনার নারীদের সামনে ছাড়া যেতে পারবে না। যেমন তাদের একটা ইফতার পার্টিতে আমরা গেলাম, 10,000-এর মতো লোক হয়েছে, সেখানে মহিলা কোনো সাংবাদিকও অ্যালাউ করে নেই, তারা অ্যালাউ করে নেই। একদিন একটা টকশোতে 1 ঘন্টা আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাইলো যে উপস্থাপক কে, মহিলা না পুরুষ। তো ওরা বললো যে উপস্থাপক তো মহিলা। 1 ঘন্টা আগে তারা সেই টকশোতে আসতে মানা করে দিয়েছে। আমার সাথে ইসলামী আন্দোলনে একজনের টকশোর কথা ছিল আর কি। তো এই যে নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে আমরা মনে করবো যে আমরা এই শতাব্দীতে এসে আমরা আরও অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। আমি সাজ্জাদ জহির চন্দন, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এরকম একটা অভ্যুত্থানের পরে এরকম একটা এক্সট্রিম ফার রাইট শক্তির উত্থান হলো কিভাবে? এটা ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এক্সট্রিম ফার রাইট শক্তির উত্থান কিভাবে হলো? একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশে বিশেষত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন যতটুকু শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল ততটুকু শক্তিশালী আন্দোলন ছিল না। এটা হলো এক। দ্বিতীয় বিষয় দাঁড়ালো যে এই ফান্ডামেন্টালিস্ট ফোর্সগুলো, আমি আগেই বলেছি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে সরকারের নানা জায়গায়, এবং শেখ হাসিনার আমলে বলেন, তার আগের আমলেও বলেন, সব সময় তারা কিন্তু সরকারের নানা জায়গায় তাদের অবস্থানটা তারা নিয়ে রেখেছে, এবং তারা তাদের প্রচার প্রপাগান্ডা এবং অর্থনৈতিক অর্থের উৎস সেটাকে তারা কিন্তু ঠিক রাখতে পেরেছে। আমরা একটা কথা আমরা শেখ হাসিনার আমলে বলেছিলাম, তার আগেও আমরা বলেছিলাম যে জামাত ইসলামকে তার যে অর্থের উৎস, সেই উৎস যদি আপনি ধরতে না পারেন, বের করতে না পারেন, সেখানে যদি আঘাত না করতে পারেন, তাহলে তো এটা হবে। এবং আর সেই সাথে হয়েছে আমাদের যে মূল্যবোধ, আমাদের যে মানুষের মধ্যে যে মানবিকতার যে ছায়া সবসময় ছিল,
সেখানেও আপনার এক ধরনের কী বলে পিছুটান সেটাও কিন্তু হয়েছে। ফলশ্রুতিতে আপনার এবং মানুষ কি হয়, যখন ক্ষোভ হতাশা মানুষের মধ্যে বাড়ে, তখন মানুষ যখন কিছু করতে পারে না, তখন হয় সে আধ্যাত্মিকতার জগতে ঢুকে যায়, আর নাইলে সে নৈরাজ্যের জায়গায় চলে যায়। এটাই তো হয়। এবং সেই জায়গা থেকে মানুষের, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের হতাশা, সেটা দীর্ঘদিন ধরে ছিল এবং আছে। এবং সেই ক্ষোভ এবং হতাশাকে কাজে লাগিয়েছে এই ফোর্সগুলো নানাভাবে, নানা কায়দায়। এবং ধর্মের নাম দিয়ে রাজনীতি করা, রাজনীতি সে ধর্মের ব্যবহার, যেটা আমরা বারবার বিরোধিতা করে এসেছিলাম, সেই রাজনীতিকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা সেটাকে উৎসাহিত করছে। এবং এক পক্ষ আরেক পক্ষকে ঠেকানোর জন্য এই ফোর্সগুলোকে তারা ব্যবহার করছে। এটা কিন্তু বিবেচনা নিতে হবে আপনাকে। এই ফোর্সগুলোকে, এই শক্তিগুলোকে ব্যবহার করার ফলেই তাদের একটা শক্তির উত্থান হয়েছে। এটা হলো বাস্তবতা। এবং এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে, গণ অভ্যুত্থানে তো সাধারণ মানুষ, শ্রমজীবী, মেহনতি মানুষ অংশগ্রহণ করেছিল। সেখানে মানুষের একটা বড় কথা ছিল শেখ হাসিনা বিদায় হোক। কারণ মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, বিক্ষোভ, হতাশা, ভোটাধিকার হর নানা বিষয় ছিল, সেগুলোর থেকে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ হতাশার সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ হতাশার ভেতর দিয়ে ছাত্রদের আন্দোলন, তার সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ, গণ অভ্যুত্থান হয়ে গেল। কিন্তু ওই যে ফোর্সটা, যে ফোর্সটার কথা আমরা বললাম, সেই ফোর্সটা কিন্তু তাদের শক্তি তারা সংহত করেছে দীর্ঘদিন ধরে। আমি একটা পাল্টা প্রশ্ন করি, দেখেন স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ এই ৩ বছর সময় ধরে নিলাম জামাত প্রকাশ্যে রাজনীতি করতে পারে না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন দলের মধ্যে তারা ঢুকেছিল বাস্তবতা। পরে তারা ৭৫ সাল থেকে আজকে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, ৭৫ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত এই যে ৫০ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ কি জামাতকে নিষিদ্ধ করেছিল? হাসিনা সরকার এসে জুলাই মাসের সম্ভবত ৩০ বা অগাস্টের ১ তারিখে একটা নির্বাহী আদেশে না করলে না একটা নিষিদ্ধ করলো। এটা তো হয় না। আপনার ৫০ বছর যারা রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, তারা কেউ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই। এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের প্রচার প্রপাগান্ডা, এবং সেই সাথে রাষ্ট্রের যে চরিত্র, আমাদের শাসকদের যে চরিত্র ছিল, যে আপনি লুটপাট করতে হলে ধর্মকে ব্যবহার করো, লুটপাট করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করো, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে এই শক্তির উত্থানটা হয়েছে। আপনি যে কথাটা বললেন যে ফার রাইট, এভাবে তো ফার রাইট সৃষ্টি হয়েছে, শক্তির উত্থান হয়েছে। এটা আমাকে বিবেচনায় নিতে হবে। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আমি মনে করি, আমি আশাবাদী একটা জায়গায়, যে আমাদের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। এটা আপনি যেভাবেই বলেন না কেন। কারণ আমরা দেখেছি, যখন কেউ বলে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পাল্টাতে হবে, আমরা এই সরকার আমলে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা দেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গেয়ে উঠেছে। তার মানে সম্ভাবনার জায়গা কিন্তু আছে এখানে, সেটা আমাদের বিবেচনা করতে হবে। এবং বাংলাদেশের মাটি, আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, এই বাংলাদেশের মাটিতে কখনো কোনো সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ শক্তি কিন্তু টিকতে পারে নাই। পাকিস্তানের 23 বছর তো আমরা দেখেছি, টিকতে পারে নাই। এটাই হলো আমাদের দেশের মানুষের বৈশিষ্ট্য। আরেকটা বিষয় যেটা আছে অর্থনীতি, রাজনীতিতে পরিচালিত হয় অর্থনীতি দিয়ে, অর্থনীতি সম্পৃক্ত। আপনি নিউ লিবারেল পলিসি, যেটা 90-এর দশকে আমেরিকা সারা বিশ্বে নয়া উদারবাদী নীতির যে লাইন তারা গ্রহণ করলো, এবং এই দেশগুলোতে যে নয়া উদারবাদী নীতি, যেটা নিউ লিবারেল পলিসির কথা আমরা বলি, এইটার কারণে, এই নিউ লিবারেল পলিসির কারণেও আপনার অর্থনীতির যে ধস এবং তার সুযোগটাও কিন্তু এই শক্তিগুলা তারা কিন্তু গ্রহণ করছে। এবং এই কারণে আমরা বলি যে নিউ লিবারেল পলিসিস যে দেশগুলো পরিচালিত হয়েছে, আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন না, সেখানে আজকে RSS বিজেপির উত্থান, সেখানে নিউ লিবারেল পলিসিস তারা গ্রহণ করেছে বলে হচ্ছে এগুলো। পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে এগুলো। আমাদের দেশও সেই সরকারগুলো যারা ছিল ক্ষমতায়, তারা সেই পথে অনুসরণ করে চলছে, যার ফলে আজকে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যে অবক্ষয় তৈরি হয়েছে, সেই সুযোগটা এই ধর্মান্ধ প্রত্যেকটা শক্তি গ্রহণ করেছে। পাশাপাশি এটা অবশ্যই স্বীকার করতে হবে, আমাদের যে গণতান্ত্রিক প্রগতিশীল যে বাম শক্তি আমাদের যেগুলো আছে, আমরাও যে একটা শক্ত ভূমিকা নিয়ে এখানে দাঁড়াতে পেরেছি, সেটা আমি মনে করছি না।
শক্ত ভূমিকা নিয়ে দাঁড়াতে পারলে হয়তো এটাকে আমরা অনেকাংশেই মোকাবেলা করতে পারতাম। সেই বিবেচনাটা আমাদের নিতে হবে। মিস্টার সালিম। না, আমরা এই যে জামাত ইসলামের যে রাজনীতিটা, আমরা তো এটাকে মানে অনেকটা এনজিও ভিত্তিক অথবা মিশনারি ভিত্তিক রাজনীতিটাকেই ধারণা করেছি এতদিন পর্যন্ত। তারা ধরেন আপনার ছাত্রদের জন্য মেস সিস্টেম চালু করা এবং তাদের লেখাপড়ার খরচ বহন করা এবং তাদের আপনার কোচিংয়ের ব্যবস্থা করানো, পরবর্তীতে তাদের চাকরির ব্যবস্থা করানো, একটা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে তাদের ঝোঁকটা ছিল। সাধারণ মানুষের মধ্যে তাদের কিন্তু কোনো সমর্থন ছিল না এবং তাদের যত কর্মী তত সমর্থক, সেটাই আমরা এতদিন পর্যন্ত জানতাম এবং এখন পর্যন্ত সেটা জানি। তারা একটা মহাসমাবেশ ডেকেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ ডাকার আগে তারা এক সপ্তাহ আগে থেকে প্রত্যেকে বলা হয়েছে যে প্রত্যেকের যে কোনো সামাজিক অনুষ্ঠান থাকলে সেটা বাতিল করতে হবে, কেউ কোনো কর্মস্থল থেকে ছুটি আগে থেকে নিতে হবে, তারপরে প্রত্যেকটা ব্যক্তিগত কাজ থাকলে সেটাকে বর্জন করে সমাবেশে আসতে হবে। কিন্তু আমরা দেখেছি, আমরা আমাদের নির্বাচনী এলাকায় খবর নিয়েছি যে কতজন এসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিতে পারি যে কিন্তু তাদের অবস্থানটা খুব বেশি যে বড় হয়েছে কিন্তু সেটা না, কিন্তু তাদের কিন্তু ঔদ্ধত্যটা বেড়ে গেছে। তাদের ঔদ্ধত্যটা বেড়ে যাওয়ার একটা কারণটা হলো যে বর্তমান সরকারের অবস্থায় তারা আপনার বেশ কিছু প্রতিষ্ঠানে তারা তাদের নিজস্ব লোককে নিয়োগ দিতে পেরেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ দিতে হয়েছে, ডিসিএসপিদের মধ্যে তাদের লোক নিয়োগ দিতে পেরেছে এবং এই মুহূর্তে যেমন আপনার গ্রামের যে ওয়েলফেয়ারের ব্যবস্থাপনাটা আছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে কোনো ওয়েলফেয়ারের মধ্যেতে কিন্তু তারা তাদের একটা হিস্সা বসাচ্ছে এবং এই হিস্সাটা কিন্তু তারা সরকারি অনুদানটা নিয়ে কিন্তু তারা বিতরণ করছে, নিজের অনুদান হিসেবে তারা বিতরণ করছে। এটা করে তারা এক ধরনের চেষ্টা করছে। মহিলাদেরকে তারা তালিম, অর্থাৎ মহিলাদেরকে তারা কোরআন দীক্ষিত করার নামে বিভিন্ন বাড়িতে যাচ্ছে, গিয়ে প্রথমে সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, তার একদিন পরে তারা সেখানে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, তার 2 দিন পরে তারা একটা হিজাব নিয়ে যাচ্ছে, 2 দিন পরে আবার একটা বোরকা নিয়ে যাচ্ছে, একটা 3 পিস নিয়ে যাচ্ছে, শাড়ি নিয়ে যাচ্ছে। এইভাবে তাদের অফুরন্ত অর্থ, এই অর্থটা দিয়ে তারা কিন্তু রাজনীতি, তারা মনে করছে যে এখানে তারা একটা বেশ এগিয়ে যাচ্ছে। তারা তো তাদের সদস্যদের তো কিছু ক্রাইটেরিয়া আছে, আবার আপনার সাধারণভাবে সহযোগী সদস্য হিসেবেও কিছু মানুষকে তারা সহযোগী সদস্য বানাচ্ছে, আমরা আমাদের কাছে আছে। এছাড়া আওয়ামী লীগের কিছু লোকজনও কিন্তু তারা আওয়ামী লীগের জন্য তাদের দরজাটা একেবারে ওপেন করে দিয়েছে, যে আওয়ামী লীগের কাউকেই তারা এখানে তাদের দলে যোগদান করতে কোনো রকম সমস্যা বলে তারা মনে করছে না। এসব কারণে তারা হয়তো মনে করছে যে আগামী নির্বাচনে তারা একটা ভালো ফলাফল আনতে পারবে বলে মনে হচ্ছে। কারণ ঐক্যমত্য কমিশনে আমার কাছে প্রথম দিনই খটকা লাগলো যখন আপনার আলী রিয়াজ সাহেব সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলতেছে যে আপনারা তো বড় দল হিসেবে আপনাদের ভূমিকাটা একটু আরও ভালো হওয়া দরকার, বা একটা যথেষ্ট ভূমিকা রাখেন। তখন মিস্টার তাহের, তাদের নায়েগা আমি, তখন বলতেছি মিস্টার আলী রিয়াজ, আপনার বড় দলকে সেটা আপনার এখনও প্রমাণিত নয়, এটা প্রমাণ করতে হলে আপনাকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তখনই আমার কাছে তেমন তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তাটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ঔদ্ধত্যপূর্ণ একটা আচরণ। তো এখন তো সেটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেই যাচ্ছে এবং তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এই হুমকি ধামকিকেও মোকাবিলা করে আপনার রাষ্ট্রীয় শক্তি কতটা নির্বাচনটাকে নিরপেক্ষ করতে পারবে সেই ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট সন্দিহান আছে। আমরা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমরা শঙ্কিত। একদিকে তো লেভেল প্লেইং ফিল্ড নেই, আরেকদিকে হলো যে মিডিয়ার মধ্যে আপনার এই বিএনপি সহ তার মিত্র দলগুলোকে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে। পুরনো দিনে ধরেন আপনার বিএনপি আপনার নমিনেশন ডিক্লেয়ার করেছে, ডিক্লেয়ার করার পরে আপনার কিছু কিছু জায়গায় তো কিছু কিছু গণ্ডগোল হচ্ছে। এখানে সিলেটে একটা 2 বছর আগে একটা বাস হঠাৎ করে আগুন ধরে গেছে, সেই আগুনের ছবি দিয়ে বলা হচ্ছে যে সেখানে এই সহিংসতা হচ্ছে। এই ধরনের মিডিয়া সন্ত্রাস, আর এখন এআই এর মাধ্যমে তো আপনার একদম চরিত্র নৈতে আরম্ভ করে সব রকমের একটা ইনফরমেশনের একটা তারা মিস ইনফরমেশনগুলো দিচ্ছে। তো এগুলো যদি সরকার কঠোরভাবে মোকাবেলা না করে বা নির্বাচন কমিশন যদি এখন থেকে এই ব্যাপারে খুব শক্ত না হয়, তাহলে একটা নির্বাচন হয়তো হবে, কিন্তু সেই নির্বাচনটা আদৌ কতটা গ্রহণযোগ্য হয় এবং কতটা আপনার টেকসই হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, জিনিসটা ভাবতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ঐক্য এবং অনৈক্যের মধ্যে দিয়ে
বাম গণতান্ত্রিক যে শক্তি এই দলটা আছে তাদের শক্তি সামর্থ্য রাজপথে অথবা আপনার ময়দানে যাই থাকুক নীতির প্রশ্নে তারা কিছু ক্ষেত্রে কিন্তু খুব অটল ছিল। রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত দৃঢ়তার সাথে তারা তাদের অবস্থানটা তুলে ধরেছে এবং জুলাই সনদে তারা সেই ব্যাপারে সাইন করেনি। এবং আমিও মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এইসব ব্যাপারে ঘুরে দাঁড়াতে হবে। আমরা অন্তত ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা সামান্যতম আপোষ করতে আমরা কোনো অবস্থায় রাজি নই। একটা বিশাল একটা মুক্তিযুদ্ধ এবং যে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা আমরা স্বাধীন পতাকা পেয়েছি তার সাথে আমরা ২৪কে আমরা যারা মিলানোর চেষ্টা করছে এই বিরুদ্ধে আমরা কথা বলছি, যেখানে আমাদেরকে ভিলেন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। তারপরে বর্তমান প্রজন্ম তো আরও ৭১ দেখে নেই, তারা শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন দেখে তারা বড় হয়েছে। তারা মনে করছে যে শেখ হাসিনার থেকে মুক্তি পাওয়াটাই হলো যে মূল স্বাধীনতা, কিন্তু তার আগে দিয়ে যে আমাদের এত রক্ত, এত অশ্রু, এত ঘাম, এত মানে যুদ্ধ, মানে এত মানে অত্যাচার অনাচার সহ্য করে যে আমরা একটা মানে ৯ মাস একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন করেছি, এই বিষয়গুলোকেও কিন্তু আমাদেরকে আমরা দৃঢ়তার সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে যে আমরা এই জিনিসটাকে আমরা দৃঢ়তার সাথে আমরা এটা ধারণ করি এবং এটার প্রশ্নে কোনো রকম আমরা আপোষ করব না। এটার প্রশ্নে কোনো আপোষ করবো না। তো আমরা সার্বিকভাবে আপনাকে যেটা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আসলে একটা নির্বাচিত সরকারের বিকল্প কোনো কিছুই হতে পারে না গণতান্ত্রিক রাষ্ট্রে, এবং এটা নির্বাচনের ক্ষেত্রে যেন কেউ কোনো বাধা সৃষ্টি করতে না পারে, নির্বাচন কেউ যেন প্রলম্বিত করতে না পারে, নির্বাচনকে যে কেউ যেন দীর্ঘায়িত না করতে পারে, এবং একটা সাবলীল নির্বাচনের ক্ষেত্রে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং অপশক্তিকে মোকাবিলা করার জন্য এই ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ থেকেই আমরা কিন্তু এই অপশক্তিকে মোকাবিলা করতে চাই। আমি যে বিষয়টা বলতেছিল এই প্রথমত আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি, আমাদের যে ৭২ সংবিধান ৪ মূলনীতি সেটা আমাদের আদর্শিক ভিত্তি ক্লিয়ার। এই বাংলাদেশ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশে আজকে সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি, তার যে উত্থান, সেই উত্থানকে আমাদের ঐক্যবদ্ধভাবেই প্রতিরোধ করতে হবে। হাউতাশ করে কোনো লাভ নেই আমার বিবেচনায়, আপনাকে প্রতিরোধ করতে হবে। এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি, আমরা ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা, যেভাবে আজকে আপনার শোষণ, নিপীড়ন, নির্যাতন হচ্ছে, যেখানে আমার শ্রমিকের মজুরির বাড়ছে না, বেকারত্ব বাড়ছে, যেখানে আমার কৃষক তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেখানে আমার বাংলা কৃষ্টি ঐতিহ্যকে ধ্বংস করে ফেলা হচ্ছে, যেখানে ১ ভাগ মানুষ ৯৯ ভাগ মানুষকে শোষণ করছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আপনার লড়াই সংগ্রাম এবং প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এখান থেকে আমরা বেরোতে পারবো না। এবং সেই বিশ্বাস, সে আস্থা এবং সে প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। নির্বাচন বাংলাদেশে হবেই এবং নির্বাচন হতেই হবে। কেননা আজকে যদি এই ধরনের নির্বাচন যদি প্রলম্বিত হয়, আমাদের দেশটা, কারণ দেশকে আমরা সবাই ভালোবাসি, বাংলাদেশটাকে, সে যে ডান দিক থেকে দেখুক আর বাম দিক থেকে দেখুক, সেই বাংলাদেশটাকে আরও ধ্বংসের দিকে, আরও সংকটের মধ্যে নিয়ে যাবে যদি নির্বাচন প্রলম্বিত হয়। এবং অন্ধকারের শক্তি, অপশক্তি আরও মাথা তুলে দাঁড়াবে, আরও অনেক ধরনের ষড়যন্ত্র তারা করবে। সেই জায়গাটা থেকে বিবেচনা করেই দেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল শক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে থাকতে হবে এবং নির্বাচনে ভোটের ভেতর দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে। সেই কাজটা আমাদের করা খুব জরুরি প্রয়োজন আমরা মনে করি। সেই সাথে আমাদের কথা সেই ঘুরে ফিরে এক জায়গায় আমরা আসি। জুলাই সনদের কথা বলছেন সেলিম ভাই, জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি, কারণ আমরা বলেছি যে এই একটা সংবিধানের একটা থাকে আদর্শিক ধারা আর একটা তার প্রায়োগিক ধারা। প্রায়োগিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারেন বা সংস্কার করতে পারেন, কিন্তু আদর্শগত যে বিষয়টা আছে সেই জায়গাতে কোনো ছাড় দেওয়া অন্তত আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমরা ছাড় দেই নাই এবং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় সঠিক অবস্থানে আমরা আছি। আজকে বাংলাদেশে আমাদের জনগণের কাছে একটা বক্তব্য, কারণ জামাতের আস্ফালন
সেলিম ভাই কথা ঠিকই বলেছেন যে তারা একটা হয়, কিন্তু আমরা একটা কথা ছোটবেলায় শুনে আসছি, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, একটা কথা কিন্তু আছে। এখন আপনি নিজেকে ডিফেন্ড করার জন্য আপনি অফেন্সিভ হচ্ছেন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর এখানে। জামাত ইসলাম বা এরা সোশ্যাল মিডিয়া এবং কি জাতীয় মিডিয়াকে, আমার দুঃখ লাগে কতগুলো টেলিভিশন চ্যানেল আজকে খোলামেলা বলছে, এখানে কতগুলো এই টেলিভিশন চ্যানেল দেখছি যারা ওই হাসিনার 16 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই চ্যানেলগুলো আজকে দেখছি জামাতের আমির, জামাতের নায়েবি আমির, জামাতেরও মুক্তি বলল, সেটাকে হেডলাইন করছে, ট্রলে নিয়ে আসছে, তাদেরকে সামনে নিয়ে আসছে, এবং সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আতঙ্ক সেটাও ছড়াচ্ছে। সেইটা আমাদের বিবেচনা নিতে হবে। শেষ কথা হলো জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই সকল শক্তি, এটাই বিবেচনা করে আমাদের অগ্রসর হতে হবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাজ্জাদ জহির চন্দন এবং মিস্টার সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার টেবিলের এক প্রান্ত থেকে একজন অতিথি বলছিলেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে, অপর প্রান্ত থেকে আরেকজন অতিথি বলছেন এই ট্রেন থামবে না। দুজনেই একমত, এবং বাংলাদেশের সম্ভবত শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষ মনে করেন যে নির্বাচনটা আমাদের দরকার। বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি কি, সেটা হচ্ছে একটা নির্বাচন, এবং যত দ্রুত এই নির্বাচন হয় দেশের জন্য তত কল্যাণকর, যত প্রলম্বিত হবে এই নির্বাচন দেশের জন্য তত বিপদ। এই বিষয় নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার ক্ষমতায় আছেন এবং সরকারের চারপাশে যারা আছেন এবং সরকার যাদেরকে মিত্রশক্তি মনে করে বা যারা সরকারকে মিত্রশক্তি মনে করে, এরা মিলে যে নেক্সাস তৈরি করেছে, তারা শেষ পর্যন্ত একটা নির্বাচন হতে দেবেন তো, বা যে ধরনের নির্বাচন হওয়া দরকার, কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন তারা করবেন তো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।